নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ঋষিকেশ ব্যানার্জি রয়েছি আমি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, নিয়োগ দুর্নীতির তদন্ত এবং তার রায়দান। এটা জানা যাচ্ছে যে সোমবার দিন এই নিয়োগ দুর্নীতি মামলার একটা রায় হতে পারে, এসএসসির মামলা সেই রায়দান হতে পারে। এরই পাশাপাশি আমরা জানি গত কয়েকদিন আগেই মাত্র কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা সেটা ম্যাচ করেছে, যে স্যাম্পল পাঠানো হয়েছিল সেখানে, অর্থাৎ ফরেন্সিক ল্যাবরেটরিতে। সেটা জানা গেছে যে হ্যাঁ, যে কালীঘাটের কাকুরই কণ্ঠস্বর সেটি, এবং তার মোবাইলে বেশ কিছু অডিও পাওয়া গেছে, তার সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে যে এই কণ্ঠস্বর কালীঘাটের কাকু। ফলত এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়ার পরে কতটা অগ্রগতি হবে, এবং যে সোমবার দিন রায় হতে চলেছে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন আমার সঙ্গে। শামীম দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই যেটা জানতে চাইবো শামীম সাহেব, যে এই যে যেই বিষয়টা আমি বললাম, যে কালীঘাটের কাকু তার যে কণ্ঠস্বরের নমুনা মিলে যাওয়া, এই বিষয়টা এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, বা এই তদন্তের, এই ঘটনা তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? দেখুন, প্রথমেই বলি, বুঝতেই পারছেন যে কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে এসএসকেএম 4 মাস তার নমুনা যাতে না পাওয়া যায় তার সমস্ত বন্দোবস্ত করেছেন। কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিতে হয়েছিল এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে 4 ঘন্টার মধ্যে সেই নমুনা কিন্তু সংগৃহীত হয়, তার রিপোর্ট এসেছে। দেখুন, এই যে কালীঘাটের কাকু একটি কেন্দ্রীয় চরিত্র বলতে পারেন, বিশেষ করে প্রাথমিক দুর্নীতির ক্ষেত্রে। যেহেতু এই মামলাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত এবং এই মামলা যেহেতু পিটিশনার পক্ষের আইনজীবী আমি, সেই জন্য আপনাকে একটা কথা আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে যে এই যে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যরা চাকরি পেল, এ তো এমনি এমনি পায়নি। কিছু মানুষজনকে টাকা দিয়েছে, সেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এখন টাকার সোর্স গুলো কি, টাকা কোথায় পৌঁছেছে, সোর্স বুঝতেই পারা যাচ্ছে। সোর্স হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থীরা। আর এই যে টাকা কোথাও পৌঁছেছে, যেটাকে মানি ট্রেল বলা হয়, সেটা নিশ্চিতভাবেই এই কালীঘাটের কাকুদের মতো এরকম ব্যক্তিদের হাত ধরে একেবারে মাথায় পৌঁছে গেছে। ফলে বুঝতেই পারছেন সে কার সঙ্গে কথা বলেছে, কি কথা বলেছে, সেই যে যে ধরুন অডিও সংগৃহীত হয়েছে, সেই অডিও আদৌ সেই ব্যক্তির কিনা। এই জন্য এই স্যাম্পল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা নিশ্চিতভাবে দেখেছেন যে ইডি এই যে তদন্ত করতে করতে একটা প্রেস রিলিজ করেছিল। সেই প্রেস রিলিজে বিশেষ করে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে 3টে নাম ছিল। এক হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স, দ্বিতীয় হচ্ছে এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তৃতীয় হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্স এর সিও হচ্ছে এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, এবং লিপস অ্যান্ড বাউন্স এর সিইও হচ্ছে, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লিপস অ্যান্ড বাউন্স নামক এই কোম্পানিটি ডুবিয়াস ট্রানজাকশনের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু ইডি প্রেস রিলিজ করে বলেছে। এবং এই যে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামের কথা কিন্তু সেই প্রেস রিলিজেই উল্লেখ ছিল। ফলে বুঝতেই পারা যাচ্ছে প্রাইমারি দুর্নীতি, প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেখানে এই লিপস অ্যান্ড বাউন্স, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এক একটা চরিত্র। এই চরিত্রগুলোর মধ্যে যোগ সাজস করার জন্যই নিশ্চিতভাবেই আমাদের যোগসূত্রগুলোকে খুঁজতে হবে। এই যোগসূত্র খোঁজার ক্ষেত্রে এই কালীঘাটের কাকু একেবারে কেন্দ্রীয় চরিত্র। যেদিন এই কালীঘাটের কাকু ধরা পড়েছিল, সেদিন আমি আপনাদের প্রেস মিডিয়াকেই বলেছিলাম যে এই নিয়োগ দুর্নীতির, বিশেষ করে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির হৃৎপিণ্ড ধরা পড়লো। তার কারণ এই যে যোগাযোগ রাখতো এই কালীঘাটের কাকুর সঙ্গে শান্তনু, কুন্তল, তাপস, এরা সকলে যোগাযোগ রাখতো, কারণ গোটা রাজ্য জুড়ে একেবারে মাকড়সার জালের মতো একেবারে একটা এই যে বলতে পারেন দালাল চক্র তৈরি করেছিল। এবং একটা স্তর বিন্যাস ছিল। ধরুন, একদম গ্রামের একজন সে টাকা দিল, ব্লকের একজনকে দিল, সে আবার গিয়ে পৌঁছে দিল হয়তো ওই যে মেন দালালের নিচের থাকা কোনো দালালকে, তার উপরের দালাল, এইভাবে টাকাগুলো আস্তে আস্তে পৌঁছে যেত এবং একটা পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে। এই পিরামিড লাইক যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেখানে এই কালীঘাটের কাকু একেবারে কেন্দ্রীয় চরিত্র বলতে পারেন। এই শীর্ষের কাছাকাছি অবস্থান করা একটা চরিত্র বলতে পারেন এই কালীঘাটের কাকু।
অপেক্ষা করুন, নিশ্চিতভাবে কালীঘাট এই যে স্যাম্পেল দিয়ে অনেকটা দূর আগানো সম্ভব হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে সত্যি সত্যি এখন পারছি না, আমি এই মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবেই, যে এই যে এখনো পর্যন্ত আরেকটি কেন্দ্রীয় চরিত্র আছে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা মূল কেন্দ্রীয় চরিত্র। এখনো পর্যন্ত তাকে কিন্তু তদন্তের আওতাধীন করা হলো না। খুব দ্রুততার সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায় পিণ্ড আর একটা কেন্দ্রীয় চরিত্র রাজ্যের মুখ্যমন্ত্রী, মূল কেন্দ্রীয় চরিত্র এরা কেন্দ্রীয় চরিত্র, মূল কেন্দ্রীয় চরিত্র রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন এই কথা বলছি? তার কারণ, যেমন ধরুন প্রাথমিকের ক্ষেত্রে একটি আইনের মাধ্যমে নিয়োগ হয়, সেই যে আইন তৈরি করে সেটা তৈরি করে সরকার। আচ্ছা বলুন তো, কি এমন দায় পড়েছিল যে আইন তৈরি করা হলো এমন ভাবে যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হবে না? আচ্ছা কি এমন দায় পড়েছিল এই মানিক ভট্টাচার্যের? ধরুন আপনাকে বলা হলো যে আপনি এই কাগজটি, এই যে কাগজে যা যা লেখা আছে এইগুলো আপনি ইলেকট্রনিক্যালি আপনি এটাকে স্টোর করে রাখুন। আপনি কি করবেন? এই কাগজে ইলেকট্রনিক্যালি স্টোর করে রাখতে হলে আপনি করবেন কি? আপনি এটিকে ছবি তুলবেন বা জেরক্স করবেন, ফটোকপি করবেন বা স্ক্যান করবেন। এরা এমন চরিত্র, এরা স্ক্যান করেননি, এরা এই কাগজে যা যা লেখা আছে সেগুলোকে টাইপ করেছেন। কেন টাইপ করেছেন? কারণ টাইপ কপি যে কোনো সময় এডিট করা যায়। ওই যে 1 নম্বর কোশ্চেনের A B C D 4টে অপশন টাইপ করে করে রেখে দিয়েছে, এডিটেবল কপি রেখে দিয়েছেন। অর্থাৎ যে যখন টাকা দেবে তাকে পাস করিয়ে দিয়ে তাকে চাকরি দেওয়া হবে। এই সমস্ত বন্দোবস্ত যারা করেছেন তাদের কেউ ধরা পড়বে না। যারা এই রুল তৈরি করলেন, এই রুলকে স্যাংটিফাই করলেন, রুলকে স্যাংশন দিলেন, তারা কেউ ধরা পড়বে না। এই মানিক ভট্টাচার্য কোথা থেকে এই ক্ষমতা পেল যে উইদাউট ব্রেকেজ অফ মার্কস পাবলিকেশন সে নিয়োগ দিতে পারবে? এই ক্ষমতা তো তাকে সরকার দিয়েছে। শামীম সাহেব, মানিক ভট্টাচার্য আজকেই বলছেন এই যে 325 জন যারা ফেল করেছিল তারপরে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, মানিক ভট্টাচার্য বলছেন পুরোটাই ভুল তথ্য, ভিত্তিহীন অভিযোগ, ইডি কোনো তদন্তই করেনি। দেখুন, প্রথমেই বলি, মানিক ভট্টাচার্যের কথা যদি সত্য ধরে নিতে হয়, পৃথিবীতে আজ পর্যন্ত একজন চোর, একজন ধর্ষক, একজন খুনি কেউ বলেছেন যে আমি চুরি করেছি, আমি ধর্ষণ করেছি, আমি খুন করেছি? আর তাছাড়া আমাদের সংবিধানে সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ আমি যদি নিজেকে নিজেই ক্রিমিনাল বলে ডিক্লেয়ার করি, সেটা কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে। আমি নিজেকে ক্রিমিনাল বলে ডিক্লেয়ার করতে পারি না। ফলে মানিক ভট্টাচার্য কি বললেন কি না বললেন তাদের কিচ্ছু যায় আসে না। দেখুন, মানিক ভট্টাচার্য কি আর ঠিক করে দেবে নিধি তদন্ত কিভাবে করবে? কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কথা যে কিছু কিছু দুষ্কৃতী যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা ইডির তদন্তকে হয়তো বা প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই জন্যই তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তদন্তের আওতাধীন ইমিডিয়েট করা উচিত। তার দুটো কারণ: এক, না হলে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার হয়ে যেতে পারে, ডকুমেন্ট গুলো ধ্বংস হয়ে যেতে পারে, বা উইটনেসদের ভয় দেখানো হতে পারে। সেই জন্য এত সহজে আওতায় আনা যাবে? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লোকপাল যে রাজ্য, কিন্তু লোকপালের বাইরে রয়েছে। দেখুন, আমি প্রথমেই বলি, আপনার নিশ্চিতভাবে এর আগের দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী তারা জেলে গেছে, গ্রেপ্তার হয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল। ফলে আপনি বুঝতেই পারছেন এর কোনো প্রতিবন্ধকতা নেই, অন্ততপক্ষে পিএমএলএ অ্যাক্ট। যদি মানি ট্রেল ট্রেসড হয় তাহলে নিশ্চিতভাবেই তিনি জেলে যেতে পারেন। এবং এই দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনি কত আইন তৈরি করলেন যাতে দুর্নীতি হয়, তারপরে এমন ভাবে পরীক্ষাটা নেওয়া কন্ডাক্ট হলো যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয়, তারপরে যখন আদালতে ধরা পড়ে গেল তখন সেই তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ ক্যাবিনেট ডিসিশন নিয়ে তিনি করলেন। অতএব আপনি যদি সমস্তগুলো যোগসূত্র করেন তাহলে পরিষ্কার হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিতে অবদান। তিনি বারবার বলেছেন যে একজন অযোগ্য চাকরি প্রাপকেরও চাকরি যাবে না। আচ্ছা বলুন তো, কালীঘাটে তো ওই ফুটপাতে অনেক শিশু শুয়ে থাকে। আপনার যদি সত্যি সত্যি মানুষের ভালো করতে হয়, সেই ফুটপাতে শিশুদের ভালো করাটা সর্বপ্রথম কাজ। কেন আপনি একজন রিক্সা পুলারের ছেলেকে
একজন সাদা খাতার মাস্টারের কাছে পার্ট নিতে বাধ্য করবেন, দিয়ে বলছেন ওদের চাকরি বাঁচাচ্ছি আমি। আপনার কোন দায় থেকে আপনি অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য এতটা উদ্গ্রীব? দায় একটাই, আপনি এটা জানেন আপনি এই যেমন পয়সাগুলো তারা খেয়ে আধিকারিকরা কি এই সেখান থেকে আপনি বেনিফিটেড। তাহলে তারা কেন যাচ্ছে না? আপনি বলছেন কালীঘাটের কাকু হচ্ছে হৃৎপিণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় মাথা, নাকি অন্য কেউ মাথা? একদম 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 মস্তিষ্ক। এই এই দুর্নীতির মূল মস্তিষ্ক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি দুদিন আগে মমতা সরকারের একজন মন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন একসময়, পারলে ইন্টারভিউ নিয়ে, সিঙ্গুরের এমএলএ ছিলেন, পারলে ইন্টারভিউ নিয়েন। একসময় এসএসসি চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মন্ডল, জিজ্ঞাসা করবেন যে এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ইনস্ট্রাকশন দিয়েছে, সরকার সে সময় কি চেয়েছিল। সরকার চেয়েছিল তাই দুর্নীতি হয়েছে, সরকার যদি না চাইতো দুর্নীতি কখনোই সম্ভব হতো না। যদি আপনি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কথা শোনেন তাহলেই পরিষ্কার হয়ে যায়। তিনি দুদিন আগে কোন একটা চ্যানেলকে তিনি ইন্টারভিউ দিয়েছেন যে সরকার সেই সময় চেয়েছিল, আমার কাছে সে কথা চিত্তরঞ্জন মন্ডল এসে বলেছিল। সে তো রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজে স্বীকার করেছেন ক্যামেরার সামনে। ফলে এই যে সরকার দুর্নীতি চেয়েছিল বলেই দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাই দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাই সাদা খাতার মাস্টারেরা শিক্ষকতা পেয়েছে। এটা তদন্তকারী আধিকারিকরা বুঝতে পারছেন না, না তাদের কাছে কোনো ইনফরমেশনই নেই? দেখুন এই যে তদন্তের বিষয়টি, দেখুন আপনি পুরোপুরি তদন্তকারী সংস্থা, তাদের একেবারে এক্সক্লুসিভ ডোমেন। ইভেন আদালতও তদন্তে কিন্তু ইন্টারফেয়ার করে না, আদালত তদন্ত মনিটর করে। মনিটরিং এন্ড ইন্টারফেয়ারেন্সের মধ্যে পার্থক্য আছে। ইভেন আদালত সুপারভাইজও করতে পারেন। আপনি এই দুটো শব্দবন্ধের মধ্যে পার্থক্য নিশ্চিতভাবে করতে পারছেন, মনিটরিং এন্ড সুপারভাইজ। মনিটর করে আদালত, সুপারভাইজ করতে পারে। অর্থাৎ আদালত কখনোই ডাইরেকশন দিতে পারে না যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করো বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি না উপযুক্ত মেটেরিয়াল তারা প্লেস করে। আমরা দেখেছি গোটা দেশ জুড়েই, দেখুন এই ইডি সিবিআই সহ অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় অদৃশ্য কেউ এটার মধ্যে ইন্টারভেন করছে। আমি এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না, আমি এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না। আমি দুবার বললাম আমি এই সম্ভাবনা, সেটা নিশ্চিতভাবেই সেটাই আমাদের খুঁজতে হবে। এই সম্ভাবনা নিশ্চিতভাবে উড়িয়ে দিচ্ছি না, কারণ আমি পিটিশনারের আইনজীবী হিসাবেই এ কথা বলছি। তার কারণ এই মামলাগুলো করতে করতে মানুষের তো একটা তার নিজস্ব বোধ, বুদ্ধি, যুক্তি, আইনি বোধ এই সমস্ত কিছু দিয়ে তো একটা সম্ভাব্যতা বোঝা যায়। সেখানে খুব স্বাভাবিক লজিকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদন্তের আওতাধীন হতে পারতেন, কিন্তু এখনো পর্যন্ত হলেন। এ প্রশ্ন এবং সেটা যে একেবারেই এই রুল তৈরির পর্যায় থেকে সরকার এই যে দুর্নীতির সহায়ক শক্তি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তারপরেও কিন্তু তাকে তদন্তের আওতাধীন করা হচ্ছে। আচ্ছা বলুন তো, এসএসসি অ্যাক্টে কোথাও বলা নেই যে তুমি একটা সুপারভাইজিং কমিটি তৈরি করবে। একেবারে নিয়োগের লাস্ট পর্যায়ে এসে একটা 5 সদস্যের কমিটি তৈরি করে দিল, যেটাকে আদালত পরবর্তীতে ইল্লিগাল বলে ডিক্লেয়ার করেছে। এই যে 5 সদস্যের কমিটির মাথায় ছিলেন এই এসপি সিনহা, ডক্টর শান্তি প্রসাদ সিনহা, চার্জশিট জমা পড়েছে। আচ্ছা হঠাৎ করে কেন কমিটি তৈরির প্রয়োজন হলো, যেখানে আইনে তার কোনো প্রভিশন নেই, কোনো নোটিফিকেশন নেই? হঠাৎ করে 5 সদস্যের একটা কমিটি তৈরি করে দিলেন, তারপর 5 সদস্যের কমিটি বাজার থেকে টাকা তুলতে শুরু করে দিল। মানে 5 জন বাজার থেকে টাকা তোলার জন্য 5 জন এজেন্টকে ওখানে বসে, যে তোমরা দায়িত্ব নিয়ে ম্যাথমেটিক্স এর প্রফেসর ভালো অঙ্ক করতে পারবে, কে কত দিল, ভালো অঙ্ক করেছে, 15 লাখ 20 লাখ 25 লাখ যে যত দিয়েছে ভালো অঙ্ক কষে রেখে দিয়েছে, তাকে মাথায় বসিয়ে একটা কমিটি তৈরি করে। সকলেই বুঝতে পারছে। তাকে তো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ডকে উঠিয়েছিলেন, আমরা দেখেছি। ইভেন আদালতে রুদ্রদার
আদালত চলেছে, সেখানে তার বক্তব্য শুনেছি, যেহেতু সেটা রুদ্ধদ্বার ছিল আমি সেটা ডিসক্লোজ করছি না, কথা শুনেছি। ফলে পুরো বিষয়টি মানুষের কাছে পরিষ্কার। কিন্তু শামীম সাহেব, আপনার কাছ থেকে একটা যে এই যে আপনি যেহেতু বহু মামলাতে, মানে আমি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বলছি, এবং এই মামলাগুলো ম্যাক্সিমামই হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে, তিনি সিবিআই তদন্ত নির্দেশ না, দিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ আরো অন্যান্য বিচারপতিদের এজলাসেও হয়েছে, পরবর্তীতে দেখুন ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট গেছে, এখন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর নেই, ফলে আমি বলছি, প্রশ্নটা রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া, দু একটি কেসে সিবিআই তদন্তের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, অর্থাৎ তিনি তার উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্ন তুলছেন যে পুরোটাই হচ্ছে তার ম্যাপটা, রোড ম্যাপটা তিনি ঠিক করেই রেখেছিলেন, এবং পুরোটাই এই ছকেই হয়েছে যে যেহেতু তিনি বিজেপিতে যোগ দেবেন বা তার আগে থেকেই বিজেপির সঙ্গে একটা যোগাযোগ ছিল, সেটাকে মাথায় রেখেই এই রাজ্য সরকারকে বা রাজ্যের শাসক দলকে একটা সমস্যায় ফেলার চেষ্টা। আপনার দেখুন, কখনো এরকম কিছু মনে হয়? এর মতো নির্বোধ কথা আর কিছু হতে পারে। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রেজিগনেশন দেওয়ার পরে, তিনি রিজাইন করার পরে তিনি কি করলেন সেটা সম্পূর্ণ অন্য বিষয়। কিন্তু এই মামলাগুলোর যে মেরিট, আচ্ছা বলুন তো, 72 বেশি না 52 বেশি? আচ্ছা, 0 বেশি না 53 বেশি? যে 0 পেয়েছে ওএমআরসিতে তাকে 53 করে দেওয়া হয়েছে। যার র্যাঙ্ক ধরুন 172, যার কখনোই শিক্ষক হওয়া উচিত নয়, 52 নম্বর যার র্যাঙ্ক, তাকে সে অ্যাপয়েন্টমেন্ট পেল না, 172 যার র্যাঙ্ক সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, লিস্টে কোথাও নাম নেই, সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল। আচ্ছা, আপনার কাছে যদি এই মামলাগুলো নিয়ে যাওয়া হতো, আপনি কি নির্দেশ দিতেন? যে শেতাবউদ্দিন তিনি লিস্টে অবস্থান করছেন, আর অন্যজন চাকরি পেয়ে গেল, তার লিস্টে কোথাও নাম নেই। আচ্ছা, মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী, সে কোনোদিন ইন্টারভিউ বসলো না, চাকরি পেয়ে গেল, আপনি কি নির্দেশ দিতেন বলুন তো? আপনার কাছে যদি মামলাগুলো নিয়ে যাওয়া হতো, আপনি কি নির্দেশ? আপনি তার চাকরিটা খেতেন, বলতেন তদন্তের নির্দেশ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ দেওয়া ছাড়া অন্য কোনো উপায়ই ছিল না। যে কোনো সাংবিধানিক আদালতের সামনে এই প্রশ্ন এলে, এই মামলাগুলো এলে, যা নির্দেশ দেওয়া উচিত ছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স্যাক্টলি সেই নির্দেশই দিয়েছে। এবার বলতে পারেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো একটু দ্রুততার সঙ্গে করেছেন, অন্য আদালত হলে হয়তো আরো 5 দিন সময় বেশি লাগতো বা কম লাগতো, হোয়াটসোএভার। কিন্তু এই নির্দেশ দেওয়া ছাড়া এই মামলাগুলো অন্য কোনো উপায়ই নেই। সোমবারে দেখুন, এখন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেই, অন্য বিচারপতিরা শুনছেন, তারাও একই নির্দেশ দিচ্ছেন। সোমবারে দেখুন আবার রায় হবে, এই 4টে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে, গ্রুপ ডি 9, 10, 11, 12 সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসার পর দেখবেন কি নির্দেশ হয়। আমি সব দেখে নেব। আর এই নির্দেশকে আটকাতে তো অভিষেক ব্যানার্জি নিজে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। এই সৌমেন নন্দীর মামলা, যার মামলা আমি অ্যাপিয়ার করি, যার পিটিশনের আইনজীবী হিসেবে, সেই মামলার এগেনস্টে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত অভিষেক ব্যানার্জি নিজে গেছেন। তিনি হেরে এসছেন। তিনি পার্টি অ্যাড হতে চেয়েছিলেন, অ্যাড হতে পারেননি। তিনি তদন্তের আওতাধীন হতে চাননি, তিনি বলেছিলেন এই তদন্তে আমাকে আওতাধীন না করা হোক। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসছেন। এই মিউনিসিপ্যালিটি স্ক্যামে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসছেন। সবাই তো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে ছিলেন না, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সবাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানে এগুলো মূর্খামি। এই বোকামি আসলে তারা প্রকাশ করতে চাইছেন এই কারণেই, তার কারণ তারা নিজেরাও বুঝতে পারছেন যে সাংঘাতিক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি ধরা পড়ে গেছে। এখন রাজনীতি করতে হবে, রাজনীতি করার জন্য বলতে হবে, বলছে, কিন্তু মানুষ তাদের এই কথাগুলো যুক্তিশীলতার সঙ্গে গ্রহণ করছে না। শামীম দা, এই যে সোমবার দিনের কথা বললেন, সোমবার দিন তো রায় ঘোষণা হবে, সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী, কি হতে চলেছে, বা আপনি কি এক্সপেক্ট করছেন আর কি? আমার সবসময় এক্সপেকটেশন দুটো। এক, যারা যোগ্য তারা চাকরি পাক, আর এই যোগ্যদের বঞ্চিত করলো যারা, তারা জেলে যাক। এই দুটো উদ্দেশ্য আমার সব সময়। প্রথম উদ্দেশ্য, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, যারা এতদিন ধরে বঞ্চিত হয়ে আছে, শেতাবের মতো ছেলেরা, নাসরিনের মতো ছেলেরা, যারা এতদিন ধরে, ছেলে মেয়েরা যারা এতদিন ধরে বঞ্চিত হয়ে আছে, যাদের চাকরিগুলো বিক্রি হয়েছে বাজারে, এই চাকরি প্রার্থীরা চাকরি পাক।
আর এই অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি প্রাপক বানিয়েছে যারা, তাদের প্রত্যেকের জেল হোক, তাদের শাস্তি হোক, এবং এই এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আগামী দিনে কেউ এই ধরনের অপরাধ করতে সাহস না করে। না হলে এই ধরনের অপরাধ হতেই থাকবে। দেখুন, বাঙালি সমাজ এই শিক্ষা দুর্নীতির ফলে কয়েক দশক পিছিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, মাধ্যমিকে কেন এত কম সংখ্যায় তারা অ্যাপিয়ার করছেন? মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কেন কমে যাচ্ছে? আচ্ছা যদি দেখে পড়াশোনা করে কোনো লাভ নেই যদি না তুমি ঘুষ দিতে পারো চাকরি পাওয়ার জন্য, কি করবেন বলুন? সবাই তো আর আম্বানি আদানি পুত্র নয়। কিন্তু শামিন দা, একটা বিষয়, দেশ জুড়ে চাকরির একটা খরা, চাকরি হচ্ছে না, যদিও সরকারি জায়গাতে অনেক শূন্যপদ রয়েছে, চাকরি হচ্ছে না। এ রাজ্যেও সেরকম বহু ক্ষেত্রে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি চাকরি দিতে চান, শিক্ষিত বেকারদের চাকরি দিতে চান, কিন্তু এই চাকরির পথে বাধা আপনি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই মানে তিনি এটুকু বুঝবেন, আদালতে যদি প্রাইমা ফেসি কেস মেড আউট না হয় তাহলে আদালত কখনোই স্টে দেয় না। এই কথা 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2 বছর আগে। সেই সময়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিচারপতি ছিলেন, তিনি এই এডুকেশন ডিপার্টমেন্টে যিনি সেক্রেটারি, তার কাছে একটা এফিডেভিট চেয়ে পাঠিয়েছিলেন। বলেছিলেন যে কোন কোন নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ আছে একটু জানাও, এবং কতগুলো কতগুলো করে শূন্য পদ এখনো পর্যন্ত তৈরি হয়ে আছে, মানে যে কোনো সময় চাইলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। সেই সময় দাঁড়িয়ে এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি বলেছিলেন এই প্রাথমিকের শূন্য পদ আছে এবং কোনো স্থগিতাদেশ নেই। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি কোনো স্থগিতাদেশ নেই। সর্বৈব মিথ্যা কথা। তারপরে তো এই 2022-এ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। যদি স্থগিতাদেশই থাকতো আর যদি সব ফিরদৌস শামীম আর বিকাশ ভট্টাচার্য আটকেই দিত তাহলে কি করে অ্যাপয়েন্টমেন্ট দিতেন? আরে আমরা তো, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই 2 দিন আগেও, এই গত সপ্তাহে জাস্টিস রাজাশেখর মান্তা 400 জনকে হাওড়াতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মানে দুর্ভাগ্য হলে অনেকে এসে, অনেক আমার মক্কেলরা এসে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই করে যা চাকরি দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট করে, তার থেকে আমরা আদালতে মামলা লড়ে বেশি জোরে চাকরি দিয়েছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের বঞ্চিত করেন, অযোগ্যদের চাকরি দেন, আদালতে মামলা করে আমাদের যোগ্যদের চাকরি পাওয়ার ব্যবস্থা করতে হয়। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ওর রাগটা অন্য যায়, আমরা মামলাগুলো না করতাম, ওর আরো বেশি বাজার থেকে এই সমস্ত ব্যক্তিরা যারা আদালতের মাধ্যমে চাকরি পাচ্ছে তাই সেই সমস্ত চাকরিগুলোকেও বাজারে বিক্রি করতে পারে। ও এখন সেই সমস্ত চাকরিগুলোকে বাজারে বিক্রি করতে পারছে না। এই আমরা মামলা লড়ার ফলে ওর সড়কটা উন্মোচিত হয়ে যাচ্ছে, জনগণ জেনে যাচ্ছে, রাগ হচ্ছে ওর। কিন্তু ওই রাগ করে তো লাভ নেই। ও যত বেশি রাগবে তত বেশি আরো ক্ষিপ্রতার সঙ্গে মামলা। তুমি অযোগ্যদের চাকরি দেবে, যোগ্যদের বঞ্চিত করবে, আবারও মামলা। তুমি এনসিটি রেগুলেশন ভায়োলেট করে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, আরো বেশি মামলা। আর আপনি সব থেকে দুর্ভাগ্য কি জানেন তো, যে একটা নোটিফিকেশন সঠিকভাবে লিখতে পারে, এত অযোগ্যদের চারিদিকে রেখেছেন। একটা নোটিফিকেশন, বলুন তো, একটা নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশন দিলেই কেন চ্যালেঞ্জ হয় এবং সেটা আটকে যায় কেন? তার কারণ আপনি নোটিফিকেশন লিখতে জানেন না। এনসিটি পড়বেন, আরটি অ্যাক্ট পড়বেন, সেই অনুযায়ী আপনি নোটিফিকেশন দেবেন। পড়বেন না, শুধু সারাদিন যদি নোটের মান্ডিল গুনবেন তাহলে আর পড়াশোনা করবেন তো? নোটিফিকেশন তো আপনার দেওয়ার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকবে, স্বাভাবিক। পড়াশোনা না করলে যা হওয়া উচিত তাই হচ্ছে। ক্ষমতায় এলেন, তারপরে তো আপনাকে আইন মোতাবেক সরকার চালাতে হবে, এবং আইনটা যদি আপনার না জানা থাকে তার দায় কি ফিরদৌস শামীমের বা বিকাশ ভট্টাচার্যের? শামীমদা, অনুষ্ঠান শেষ করব। আমার শেষ প্রশ্ন একদমই আদালত চত্বরে, আমি পুরোটা নিয়েই বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি মিস করেন? তার সিদ্ধান্তকেই বা কিভাবে দেখেন, খুব সংক্ষেপে? দেখুন, আমি প্রথমেই বলি, আমি কোনো বিচারপতি বা কোনো নির্দিষ্ট বিচারপতির প্রতি আমার কোনো যেখানে আমার
মানে আমার বিচারপতি হিসাবে যে শ্রদ্ধাবোধ, প্রতিটি বিচারপতির প্রতি আমার সেই শ্রদ্ধাবোধ। যে কোনো বিচারপতির সামনে আমি মামলা করতে কমফোর্টেবল। আমি প্রতিটি বিচারপতি যারা ধরুন রিটায়ার করেন, যারা ধরুন মানে আদালত প্রাঙ্গণ থেকে চলে গেলে যেভাবে মিস করি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও সেইভাবেই মিস করি। আমার ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে প্রতিটি বিচারপতি আমার কাছে সমান সম্মানীয়, এবং আমি ওই আসনটিকে সম্মান দিয়েই আমি প্রতিটি বিচারপতির কাছেই যাই। এবং মানে আমরা মজা করে একটা কথা বলি, লাইটার নোট, মানে এই কথা মানে আমাদের সিনিয়রেরাও বলতেন যে মামলা করতে আমাদেরকে যদি ওই মানে ওই খাম্বার সামনেও দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে সে তার সামনেও দাঁড়িয়ে মামলা করে দেবো। ফলে ওই বিচারপতি মানে নিশ্চিতভাবে বিচারপতির প্রয়োজনীয়তা রয়েছে। বিচারপতির যে ধরুন বোধ বুদ্ধি, বিচারপতির যে ধরুন তার যে চেতনা, সেগুলোর উপর নির্ভর করে বিচারের রায় প্রভাবিত হয় বা বিচারের রায় সেভাবেই হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই বিচারপতি কোন বিচারপতি, এটা আমাদের জন্য খুব বেশি অর্থবহ হয় না। আমরা নিশ্চিতভাবে প্রতিটি বিচারপতির সামনেই মামলা করতে সমানভাবে কমফোর্টেবল, এবং প্রতিটি বিচারপতির সামনেই মামলা করতে চাই। এবং প্রতিটি বিচারপতি যখন এই বিচারালয় ছেড়ে চলে যান, যেভাবে মিস করি, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও একইভাবে। বেশ, অনেক ধন্যবাদ শামীমদা, আজকে অনেক ব্যস্ততার মধ্যে হুট করে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, আবারও পরবর্তী সময় বিভিন্ন বিষয় নিয়ে